ভালো ভালোই বলছি, আমায় ছেড়ে দে, না হলে। শ্রাবণ গর্জে উঠে বলল, এই কুত্তা, তুই কাকে হুমকি দিস, হ্যাঁ? বলেই মিরাজকে বেধরে মারতে শুরু করলো। মারতে মারতে বলল, তোকে আজ আমি কুপিয়ে কুপিয়ে মেরে তারপর তোকে বক্সে ভরে তোর বাবার কাছে দিয়ে আসবো। মিরাজের কপাল নাকমুখ দিয়ে রক্ত পড়ছে, বৃষ্টিও বেড়ে গেল। শ্রাবণের সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। সবাই ভিজে গেল, তবুও এক চুল নড়ল না। শ্রাবণ মিরাজের মুখোমুখি বসে পড়ল। মিরাজ মাথা তুলে তাকিয়ে হাসলো। শ্রাবণ মিরাজের চুলের মুঠি ধরে বলল, মনে আছে এইভাবে ধরেছিলি? সেদিন যেভাবে আমাকে মেরেছিলি ঠিক সেইভাবে আজ তোকে মারগুলো ফেরত দেব। মিরাজ তখনও হেসে বলল, শুনলাম আজ বিয়ে করেছিস, বউ নাকি সুন্দর, নিয়ে এসেছিস নাকি? শ্রাবণের মেজাজ আরো খারাপের পথে, রাগে হিড়হিড় করতে করতে বলল, তোর মতো বেইমানের মুখে আমার বউয়ের কথা মানায় না। মিরাজ উঠে বসে বলল, বাবা কি ভালোবাসা রে, তো আগের জনকে ভুলতে পেরেছিস নাকি একসাথে এক মনে দুইটাকে? শ্রাবণ একপাশ থেকে ধারালো অস্ত্রটা দিয়ে মিরাজের এক হাতে আঘাত করে, সাথে সাথে রক্ত পড়তে শুরু করে। মিরাজ আরেকটা হাত ক্ষত জায়গায় রাখলো, ব্যথায় ছটফট করে উঠে দাঁড়ালো। এলোমেলো পায়ে পালাতে চাইলো, কিন্তু দেহ কি আর যেতে চায়? শ্রাবণ উঠে মিরাজের পেছনে পেছনে যায়, আবারও আঘাত করে মিরাজের পিঠে, তবে খুব গভীরভাবে করে না। মিরাজ পিঠ বেঁকিয়ে উবু হয়ে পড়ে যায়। শ্রাবণ এগিয়ে এসে মিরাজের পাশে বসলো আর বাঁধা গলায় বলে উঠলো, ভালোবাসা এমনই রে, আর ভালোবাসতে জানিস তুই? যদি ভালোবাসতে জানতি তাহলে ওকেও ধরে রাখতে পারতি। আর বললি আমার কথা, আমার ওকে নিয়ে কোনো আফসোস নেই। আফসোস সেই দিনগুলোর, যে দিনগুলোতে আমি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম। হসপিটালে মাসের পর মাস দিন কাটিয়েছিলাম। হিয়া গাড়ি থেকে নামার চেষ্টা করছে কিন্তু পারেনি। সিয়াম শেষমেশ গাড়ি লক করে রেখেছিল। মিনিট 10 পর পুলিশের গাড়ির শব্দ পাওয়া গেল। সিয়াম গাড়ি আনলক করে নেমে গেল। হিয়াও এই সুযোগে গাড়ি থেকে নেমে গেল। শ্রাবণ উঠে দাঁড়ালো। মিরাজের কোনো সেন্স নেই, পুলিশের গাড়িটা এদিকেই আসছে। হিয়া বুঝতে পারছে এখন কি হতে পারে, পুলিশ শ্রাবণকে এসে ধরে নিয়ে যাবে। শ্রাবণের সাদা পাঞ্জাবিতে রক্ত লেগে আছে, বুঝতেও পারবে শ্রাবণই ওকে মেরেছে। হিয়া লেহেঙ্গাটা ধরে দৌড়ে এসে শ্রাবণের সামনে দাঁড়ালো। শ্রাবণ হিয়াকে বলল, তুমি এখানে এসেছো কেন, গাড়িতে যাও। হিয়া শ্রাবণকে ধরে কাঁদতে কাঁদতে বলল, পুলিশ আসছে, আপনাকে ধরে নিয়ে যাবে, চলুন না পালাই। তুমি গাড়িতে গিয়ে বসো, ধরে নিয়ে গেলে যাবে। আফসোস নেই, যা ইচ্ছা ছিল সব পূরণ করতে পেরেছি। ও যেভাবে মেরেছিল আমিও শোধ তুলেছি, তুমি গাড়িতে যাও। ওরা তোমাকে বাড়িতে নিয়ে যাবে, আমি ওদের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে আসছি। ওরা যদি আপনাকে ধরে নিয়ে যায় তখন? বলতে বলতে পুলিশের গাড়ি এসে হাজির। হিয়া ভয় পেয়ে শ্রাবণকে বলল, শুনুন না, আপনি এখান থেকে চলে যান, আপনার গায়ে রক্ত লাগা দেখে আপনাকে ওরা ধরে নিয়ে যাবে, প্লিজ চলে যান। পুলিশগুলো বড় বড় ছাতা নিয়ে এসে দাঁড়ালো। দুইজন পুলিশ মিরাজের রক্তাক্ত শরীরটাকে সোজা করে দেখলো। বেঁচে আছে বলে মিরাজের ড্রাইভার গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। পুলিশ অফিসারটি শ্রাবণের দিকে এগিয়ে এলো। হিয়া কিছু না ভেবে শ্রাবণের হাত থেকে ছুরিটা নিয়ে শ্রাবণের সামনে দাঁড়ালো। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে শ্রাবণ হিয়াকে কিছু বলতেও পারল না। পুলিশ অফিসারটা হিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি কি ওকে মেরেছেন? হিয়া কোনো কিছু না ভেবে বলে উঠল, হ্যাঁ আমি মেরেছি ওই লোকটাকে। পুলিশ অফিসার পেছনে শ্রাবণের দিকে তাকালেন। ওকে ভালো করে চেনেন? শহরের নামকরা বিজনেসম্যান তৌকির চৌধুরীর ছেলে। শ্রাবণের শরীরে রক্ত লেগে থাকায় তিনি আন্দাজ করতে পারছেন না কি হয়েছে। আরেকজন পুলিশ এসে হিয়ার হাত থেকে ধারালো ছুরিটা নিয়ে নিল। পুলিশ অফিসারটি হিয়াকে বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি ওনাকে মেরেছেন। হিয়া বলল, আমিই মেরেছি। কেন মেরেছেন? আমার পেছনে যিনি, সে আমার হাজবেন্ড, আজ আমাদের বিয়ে হয়েছে। আমাদের ওপরে এই ছেলে হামলা করতে এসেছে বলে আমি ওকে মেরেছি। পুলিশ অফিসার শ্বাস ছেড়ে বললেন, দেখুন মিথ্যা বলবেন না। যদি ভেবে থাকেন আপনি আপনার স্বামীকে বাঁচাতে পারবেন তবে সেটা ভুল। যদি আপনি মেরে থাকেন তাহলে আপনাকে নিয়ে যাব, আর আপনার হাজবেন্ড মেরে থাকলে তাকেও নিয়ে যাব। আইন সবার জন্য সমান। শ্রাবণ হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে কর্কশ গলায় বলল, তুমি পাগল হয়ে গেছো? কি বলছো? বলছি না আমি সব ম্যানেজ করে নিব, গাড়িতে গিয়ে বসো। পুলিশ অফিসারটি বাঁকা হেসে আরেকজন পুলিশকে ডেকে বলল, এই যাও, মেয়েটাকে নিয়ে গাড়িতে ওঠাও। শ্রাবণ হিয়াকে সরিয়ে দিয়ে পুলিশ অফিসারের সামনে এসে দাঁত কিরমির করে বলল, এই মনিরের চামচা, তুই কাকে ধরে নিয়ে যেতে চাস তুই চিনিস? তোর কলিজাটা টান দিয়ে বের করবো। পুলিশ অফিসার দমে না গিয়ে বলল, ভালো করে কথা বলুন, একজন অন ডিউটি পুলিশ অফিসারের সাথে এই বিহেভ করতে পারেন না। শ্রাবণ ধমকে উঠে বলল, তুই কিসের অন ডিউটি পুলিশ অফিসার? সবসময় তো ঘুষের ধান্দায় থাকিস। আমার মাথা কিন্তু ঠিক নেই, যদি বাঁচতে চাস তাহলে চলে যা, নালে কিন্তু চাকরি বাঁচাতে হিমশিম খাবি। পুলিশ অফিসার ফোন বের করে যে তার হেড সেই এসআই কে কল দিল। বলল, স্যার আমি আনোয়ার বলছি, একটা মারামারি হয়েছে এখানে। মেয়েটা নিজেই স্বীকার করছে যে ছেলেটাকে খারাপভাবে মেরেছে। ওকে নিয়ে যেতে যাচ্ছি, আপনি কি বলেন? আজকে থানায় নিয়ে আসেন। ওকে স্যার। শ্রাবণ শক্ত গলায় বলে উঠল, এই হিয়া, গাড়িতে গিয়ে ওঠো, এই চামচার কথায় তুমি যাবে না। পুলিশ অফিসার বললেন, এই মেয়ে যদি গাড়িতে ওঠে তাহলে আপনি চলুন শ্রাবণ চৌধুরী। শ্রাবণ গর্জে উঠে বলল, এই চামচা, তুই কি বলছিস? তুই যে বিহেভ করছিস, আমি যদি চাই তাহলে সকাল হওয়ার আগে তোর চাকরি থাকবে না। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন, আইন সবার জন্য সমান, তাই নিয়ে যাচ্ছি, বুঝলেন? এত প্রমাণ দেখার পরও আমি ছেড়ে দিতে পারবো না।
হয় আপনি চলুন, নয়তো আপনার ওয়াইফকে নিয়ে যাব। শ্রাবণ কোনো মূল্যেই তার হিয়াকে নিয়ে যেতে দেবে না। সাথে সাথে ফোনটা বের করে তার মাকে কল দিল। সাবিহা চৌধুরী কল ধরে বললেন, শ্রাবণ তোমরা কোথায়? বৃষ্টি শুরু হলো, এখনো পৌঁছালে না কেন? শ্রাবণ রেগে গিয়ে বলল, এসব কথা রাখো, তোমার ভাইকে ফোন দাও। কেন, কি হয়েছে? শ্রাবণ স্পষ্ট গলায় বলে উঠল, মিরাজকে মেরেছি, আর এই মনিরের চামচা পুলিশটা আমার বউকে ধরে নিয়ে যাবে। সাবিহা চৌধুরী ছোট্ট করে বললেন, পুলিশের নাম কি? আনোয়ার। রাখছি। মিনিট 5 পরেই পুলিশ অফিসারের ফোনে কল আসে। আপনি একটু আগে যে বললেন একটা মেয়েকে ধরতে চান, সেটা আমার কে হয় জানেন? নো স্যার। এক্ষুনি ওখান থেকে চলে আসুন। কিন্তু স্যার, এখনকার কিছু করার দরকার নেই, সকাল হোক আগে, আমি দেখে নেব। ইমিডিয়েট চলে আসুন, আমার জন্য আর একটা কথাও বলতে না হয়। ওকে স্যার। পুলিশ অফিসারটি চলে গেলেন। শ্রাবণ হিয়াকে ধমকে উঠে বলল, তোমাকে বলেছিলাম না গাড়িতে থাকতে? সিএম রনি তোমাকে অ্যালার্ট করেনি? তাহলে এসছো কেন? যাও গাড়িতে বসো। হিয়া শ্রাবণকে ধরে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আমার সাথে চলুন, আমি আপনাকে ছাড়া যাব না। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে কোনো কথা না বলে হিয়াকে নিয়ে গাড়িতে উঠে বসলো। শ্রাবণ একপাশে বসলো, হিয়া শ্রাবণের কাছে ঘেঁষে এসে বসে রইল। গাড়ি ছুটলো বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর শ্রাবণ কিছুটা নরম হলো। ভাবলো হিয়া তো ভুল কিছু করেনি, ও যা করেছে ভয় পেয়েই করেছে। ও ওর ভালোবাসাকে বাঁচাতেই নিজের কাঁধে সব দোষ তুলে নিয়েছে। হিয়া শ্রাবণকে ধরে কাঁদছে। শ্রাবণ হিয়াকে সোজা করে মোলায়েম কণ্ঠে বলল, ভয় পেয়েছিলে বৌজান? হিয়া শ্রাবণের বুকে মুখ গুজে বলল, ভীষণ ভয় পেয়েছি। ওনাকে এভাবে মারলেন কেন? ও আমাকে একদিন এভাবেই মেরেছিল। ওকে তো আজকে তেমন ভাবে মারিনি, ও আমাকে এর থেকে বেশিই মেরেছিল। তখন পুলিশকে বলা হয়েছিল। এরপরে ওকে জেলে নেওয়ার সাথে সাথে কই থেকে যেন জামিন করে বের করেছিল, তারপরের দিনই আবার দেশ ছেড়ে পালিয়েছিল। আমার মনে হয় আমি ভুল কিছু করিনি। হিয়া কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কেন মেরেছিল? আমি তো জানি না, আমাকে বলেন। পরে বলবো, এখন কান্না থামাও। শ্রাবণ হিয়াকে নিয়ে বাড়ি ফিরে এলো। সাবিহা চৌধুরী হিয়াকে বরণ করে ঘরে তুললেন। শ্রাবণের শরীরের দিকে তাকিয়ে তৌকির চৌধুরী বললেন, শ্রাবণ, হিয়াকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হও, এরপরে একটু আমার রুমে এসো। শ্রাবণ হিয়াকে নিয়ে ওপরে নিজের ঘরে চলে যায়। কামাল হিয়ার লাগেজটা নিয়ে ওপরে রুমে দিয়ে এলো। হিয়া নর্মাল একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলে শ্রাবণও ঢুকলো। হিয়া চুলটা মুছতে মুছতে বিছানায় বসলো। শ্রাবণ শাওয়ার নিয়ে বের হলো, শুধু টাওয়াল পরে। উন্মুক্ত শরীরটা চকচক করছে। শ্রাবণ যেই পিছন ফিরে কাবার্ড খুলতে যাবে, ঠিক তখন হিয়ার চোখ যায় শ্রাবণের উন্মুক্ত পিঠের দিকে। পিঠের মাঝখানে লম্বা একটা কাটা দাগ, যা দেখে হিয়ার শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। হিয়ার সাথে সাথে জিজ্ঞাসা করলো, পিঠে ব্যথা পেলেন কি করে? শ্রাবণের সোজা জবাব, মিরাজ কোপ মেরেছিল। হিয়ার কেমন যেন কষ্ট হলো। কাটা দাগ এতটাই গভীর ছিল যে ওর ভীষণ কান্না পাচ্ছিল। শ্রাবণ টি শার্ট পরে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকলো। ট্রাউজার পরে এসে রুম থেকে বেরিয়ে গেল। সেই যে বের হলো, সকালে রুমে ফিরল। হিয়া তখন গভীর ঘুমে। শ্রাবণ রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসে হিয়ার কপালে হাত রাখলো। পরম আবেশে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাতে হিয়ার এত সাহসের কথা মনে হতেই নিজেই মুচকি হাসলো। হিয়ার কপালে চুমু খেলো। হিয়া শ্রাবণের অস্তিত্ব বুঝতে পেরে শ্রাবণকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রইল। এরই মাঝে রুমের দরজায় নক করলো সাবিহা চৌধুরী। শ্রাবণ রাগে দাঁতে দাঁত চেপে উঠে বসলো। সাথে হিয়ারও ঘুম ভেঙে গেল। হিয়াও বসলো। শ্রাবণ দরজা খুলে দিল। সাবিহা চৌধুরী বললেন, হিয়া কোথায়? উঠেছে? উঠেছে। ওকে নিচে ডাকছে, পুলিশ এসেছে। হিয়া বিছানা থেকে নেমে শ্রাবণের হাত ধরে বলল, পুলিশ কেন এসেছে? ওনাকে কি ধরে নিয়ে যাবে? হিয়া ভয় পেয়ে শ্রাবণকে জড়িয়ে ধরে রইল। সাবিহা চৌধুরী শ্রাবণকে বললেন হিয়াকে নিয়ে নিচে আসতে। শ্রাবণ হিয়াকে বোঝাতে বোঝাতে ওয়াশরুমে ফ্রেশ হতে পাঠালো। হিয়া ফ্রেশ হয়ে বের হয়ে এসে শ্রাবণকে বলল, আপনি প্লিজ নিচে যাবেন না? ওরা যদি আপনাকে নিয়ে যেতে চায়, আমি কথা বলে আসছি, হ্যাঁ? শ্রাবণ হিয়ার কথায় কি উত্তর দেবে জানে না। হিয়া কালকের সেই মারামারির দৃশ্যটা দেখার পর থেকেই এমন ভয়ে আছে শ্রাবণকে নিয়ে। শ্রাবণ হিয়াকে নিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে সাবিহা চৌধুরীর ভাই শাহাদাত হোসেন, এই জেলার পুলিশ হেড তিনি সহ আরো কয়েকজন পুলিশ, মহিলা পুলিশও আছে 3 জন, এবং ওনার সাথে আনোয়ার নামের সেই পুলিশ অফিসার এসেছেন। হিয়া ভয়ে শ্রাবণের টি শার্ট ধরে রইল। শ্রাবণ কোনো দিকে না তাকিয়ে তার মামা শাহাদাত হোসেনকে বলল, মামা কি হয়েছে? শাহাদাত হোসেন বললেন, বলতে গেলে একটা ঝামেলাই বেঁধে গেছে। পুলিশ অফিসার নিজে বলছে তোমার ওয়াইফ মানে হিয়ার কাছে কালকে ছুরি পেয়েছেন, আর তোমার ওয়াইফ স্বীকারও করেছে সে নাকি মিরাজকে মেরেছে। এখানে পুলিশ অফিসার সহ আরো কয়েকজন পুলিশও উপস্থিত ছিল। এখন ওকে আমাদের সাথে যেতে হবে। শ্রাবণ হিতাহিত জ্ঞান হারিয়ে রেগে গিয়ে বলল, আমার বউ কোথাও যাবে না, মেরেছি আমি, ও কেন যাবে? আর এগুলো ওই চামচাই করেছে। শাহাদাত হোসেন নিজে উঠে দাঁড়িয়ে বললেন, মামা মামা একটু শান্ত হও, আমার সাথে একটু সাইডে চলো। শ্রাবণকে শাহাদাত হোসেন টানতে টানতে নিয়ে গেলেন অন্য একটা রুমে আর বললেন, শ্রাবণ বোঝার চেষ্টা করো, তোমার বিষয়টা আমি জানি, এখন এটা মনিরের চাল। এখন যদি হিয়াকে না নিয়ে যাওয়া হয় তাহলে পরিবেশটা আরো তোলপাড় হয়ে যাবে। মিরাজ যে দোষ করেছে ওরা সেটা দেখবে না, আর ওরা পাল্টা চাল চেলে হিয়াকে ধরেছে। আপাতত হিয়াকে নিয়ে যেতে দাও, আমি 1 ঘন্টা পরে জামিনের ব্যবস্থা করে দেব। শ্রাবণ টান টান গলায় বলে উঠল, মামা হিয়াকে নিয়ে গেলে, অর্থাৎ শ্রাবণ চৌধুরীর ওয়াইফকে নিয়ে গেলে
এই চৌধুরী বাড়ির রেপুটেশন কোথায় যাবে একটাবার ভেবে দেখেছো? আমি মেরেছি, আমাকে নিয়ে যাও। আমি সারা জীবন জেলে থাকলেও কেউ কিচ্ছু কথা বলার সাহস পাবে না। ওকে এখানে জড়ানোর কি দরকার? শাহাদাত হোসেন শ্রাবণের কাঁধে হাত রেখে বললেন, প্লিজ শ্রাবণ, তুমি বিষয়টা ভেবে দেখো। ওকে যদি না নিয়ে যাই তাহলে তোমার পুরো ফ্যামিলির ওপর দিয়ে কি ঝড় আসবে ভেবে দেখেছো? ওরা এমনিই ফাঁদ পেতেই রয়েছে, এখন কি ওদেরকে জিততে দেবে? হিয়াকে নিয়ে যেতে দাও। না মামা, আমি ওকে নিয়ে যেতে দেব না। যদি এতে আমার পুরো ফ্যামিলির রেপুটেশন খারাপ হয় হোক, আমার এতে কিচ্ছু যায় আসে না। শ্রাবণ, এখন হিয়াকে নিয়ে গেলে আমরা ওদের একটা ভালো শাস্তি দিতে পারবো। মানে? এখন হিয়াকে নিয়ে গেলে আমরা মামলাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবো। কোর্টে গিয়ে হিয়া নিজে বলবে যে ওদের উপর হামলা করতে এসেছিল এবং ওর হাজবেন্ডকে মারতে এসেছিল বলেই ও মেরেছে। কিন্তু মামা, আমি ওকে নিয়ে যেতে দেব না। আরে মামারে, একটু বোঝার চেষ্টা করো বাবা, শুধু নিয়ে যেতে দাও। আমি আধা ঘন্টার মধ্যে ওকে বাড়িতে পাঠিয়ে দেব। মামা, আমাকে নিয়ে যাও, ওকে নিয়ে যেতে দেব না আমি। অভিযোগটাই তো তোমার ওয়াইফের নামে। মনির নিজে অভিযোগ করেছে, আমি তোমাকে কিভাবে নিয়ে যেতে বলবো? ওরা জানে যে তোমার দুর্বল পয়েন্টটাই হিয়া। তুমি নরম হয়ে গেলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। শ্রাবণ ধপ করে বসে পড়লো, হিয়ার জন্য ভীষণ কান্না পাচ্ছে। ওকে বাঁচাতে গিয়ে নিজেই কি করে বসলো। হিয়া যদি তখন না আসতো তাহলে এখন এগুলো হতো না। মনি সাহেব এমনি কোনো ফাঁক পাচ্ছিলেন না। হিয়ার করা কাজে সে আরো উঠে পড়ে লেগেছে। আর রইল ওই পুলিশকে তো শ্রাবণ পরে দেখে নেবে। এখন হিয়াকে কি করা যায় সেটাই ভাবছে শ্রাবণ। শ্রাবণ ওকে কোনো মূল্যে নিয়ে যেতে দেবে না, এতে যা হওয়ার হোক। এদিকে হিয়াকে ধরে সাবিহা চৌধুরী কাঁদছেন। তৌকির চৌধুরী উঠে গিয়ে শাহাদাত হোসেনের কাছে এলেন। শ্রাবণকে বসে থাকতে দেখে তিনি শ্রাবণের কাঁধে হাত রেখে ডাকলেন, শ্রাবণ। শ্রাবণ মাথা তুলে তাকিয়ে বলল, বাবা, আমি হিয়াকে নিয়ে যেতে দেব না। আমরা কি হিয়াকে যেতে দিতে চাইছি বলো? এখন যদি ওকে নিয়ে যেতে না দাও তাহলে কি হবে ভেবে দেখেছো? তাই বলে আমি ওকে যেতে দেব? কোনো মতেই না। দরকার হলে আমি যাব, কিন্তু কুত্তার বাচ্চারা মামলাটা এমন ভাবে দিয়েছে কিছু বলার নেই। আর ওই পুলিশের চামচা, ও কি দেখেনি সব? ও সব দেখেছেও, বুঝেছেও। তাহলে হিয়াকে কেন দোষারোপ করছে? শাহাদাত হোসেন তাড়া দিয়ে বললেন, শ্রাবণ, কে কেমন সব বুঝতে পেরেছি। তুমি শুধু হিয়াকে নিয়ে যেতে দাও, আমি ওই দিকটা সব সামলে নেব। শ্রাবণ উঠে দাঁড়িয়ে ভাঙা গলায় বলল, তোমরা যাও, আমি নিজে ওকে নিয়ে থানায় আসছি। তবু ওকে পুলিশের গাড়িতে যেতে দেব না। আর যত টাকা লাগে মামলাটা শেষ করার ব্যবস্থা করো। এরপরে দেখবে শ্রাবণ কি করতে পারে। সব কটাকে পিস পিস করে লবণ মাখাবো। কুত্তার বাচ্চাদের একটাকেও ছাড়বো না। শ্রাবণ রেডি হয়ে হিয়াকে নিয়ে বেরিয়ে গেল। ওর পিছু পিছু পুলিশের গাড়ি। তৌকির চৌধুরী শ্রাবণদের সাথে যাচ্ছেন। তিনি হামিদ শিকদারকে ফোনে সব বললেন। তিনিও রেডি হয়ে গাড়ি নিয়ে চলে এলেন থানায়। হামিদ শিকদার এসে কত কিছু করে নিজের মেয়ের জামিন নিজেই করালেন। দুপুরের দিকে শ্রাবণ, হিয়া, তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরী চারজনে একসাথে বাড়িতে ফিরে এলেন। শ্রাবণ ওদের নামিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। হিয়া রুমে এসে শাওয়ার নিয়ে বসেছিল। সাবিহা চৌধুরী হিয়ার জন্য উপরে খাবার নিয়ে এলেন। হিয়া তাকে দেখে দাঁড়ালো। সাবিহা চৌধুরী সোফায় টি টেবিলে খাবার রেখে হিয়াকে নিয়ে বসলেন। হিয়ার চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে, কাউকে বুঝতে দিচ্ছে না। সাবিহা চৌধুরী হিয়াকে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিলেন। খাইয়ে দিতে দিতে বোঝানোর কণ্ঠে বললেন, ভুল দোষ মানুষের মধ্যেই হয়। তুমি তো নিজে কিছুই করনি। নিজের মনকে শক্ত করো। আমার ভাই আছে, শ্রাবণ আছে, আর এর থেকেও বড় কথা তোমার বাবা আছে। কিচ্ছু হতে দেবে না। আর যারা এমন করেছে তাদের সব কয়টাকে দেখে নেব। হিয়া মাথা নাড়িয়ে খেতে শুরু করলো। এর একটু পর শ্রাবণ রুমে এলো। সাবিহা চৌধুরী চলে গেলেন। হিয়া বিছানায় এসে শুয়ে পড়লো। শরীরটা খুব ক্লান্ত লাগছে ওর। শ্রাবণ শাওয়ার নিয়ে সে জামা কাপড় পরে হিয়ার কাছে এসে বসলো। হিয়া উঠে বসলো, শ্রাবণের কাঁধে মাথা রাখলো। শ্রাবণ ধীর গলায় বলে উঠলো, মন খারাপ তাই না? শুধু কালকের দিনটা সময় দাও, সব ঠিক করে দেব। হিয়া শ্রাবণের মুখ পানে তাকালো। মনে মনে ভাবলো, ওকেই শক্ত হতে হবে, না হলে ওর দেখা দেখি শ্রাবণও মনমরা হয়ে থাকবে। ওর সামনে হাসি খুশি থাকতে হবে। হিয়া শ্রাবণের দুগালে হাত রেখে নিজের দিকে করে হেসে বলল, জামাইজান, আমার শুধু আপনাকে কাছে চাই, খুব করে চাই। আপনি এভাবে আমার পাশে থাকবেন সব সময়। শ্রাবণ হিয়ার দিকে ভালো করে ঘুরে হিয়ার গালে হাত রেখে বলল, সব সময় পাশে থাকবো। হিয়া জাপটে জড়িয়ে ধরলো। শ্রাবণ হিয়ার চুলগুলো মেলে দিতে দিতে বলল, এইবারই শেষ। এরপরে আমাকে বাঁচাতে এভাবে নিজেকে উপস্থাপন করার দরকার নেই। যদি এরকম কিছু দেখি তাহলে তুলে আছাড় মারবো। একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল।